আমার প্রিয় ছাত্রীরা, আজকের ক্লাস তোমাদের ক্লাস 11-এ পড়ো তাদের জন্য। আমরা ইকোনমিক জিওগ্রাফি অর্থাৎ অর্থনৈতিক ভূগোলের কৃষি প্রণালী সম্পর্কে আলোচনা করছিলাম। প্রাকৃতিক এবং সাংস্কৃতিক পরিবেশ, চাহিদা, কৃষকের অভিজ্ঞতা এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষিকাজ করার যে পদ্ধতি, সেই কৃষিকাজ করার পদ্ধতিকে বলা হয় কৃষি প্রণালী, ফার্মিং প্র্যাকটিসেস। এবার এই প্রণালীগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছিলাম, যেমন আর্দ্রতার তারতম্য অনুসারে করেছিলাম আর্দ্র কৃষি এবং শুষ্ক কৃষি, আর একটা হলো সেচন কৃষি, 3 ভাগে ভাগ করেছিলাম। তারপরে ভূমি ব্যবহারের তারতম্য অনুসারে 2 ভাগে ভাগ করেছিলাম, একটা হলো স্থানান্তর কৃষি আর একটা হলো স্থায়ী কৃষি। আজ যেটা আলোচনা করব সেটা হলো জমির পরিমাণ ও জনসংখ্যার তারতম্য অনুসারে কৃষি কয় প্রকারের। তো জমির পরিমাণ বলতে জমির মোট আয়তন এবং জনসংখ্যা কত রয়েছে, জনসংখ্যার পরিমাণ, সেই অনুসারে কৃষিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নিবিড় বা প্রগাঢ় কৃষি, 2 নম্বর ব্যাপক বা বাণিজ্যিক কৃষি। এবার দেখো, নিবিড় বা প্রগাঢ় কৃষি কাকে বলে? যে সমস্ত দেশে জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ কম, সেই সমস্ত দেশে কায়িক শ্রম এবং প্রচুর মূলধন বিনিয়োগ করে যে পদ্ধতিতে ফসল উৎপাদন করা হয় তাকে বলা হয় নিবিড় কৃষি বা প্রগাঢ় কৃষি। সাধারণত নিবিড় কৃষির প্রধান ফসল হলো ধান। তবে কোথাও কোথাও, যেমন ধরে নাও উত্তর পশ্চিম ইউরোপে নিবিড় কৃষি পদ্ধতিতে গম চাষও করা হয়ে থাকে। তাহলে বোঝা গেল যে নিবিড় কৃষি একেবারে নিবিড় কৃষি এর প্রধান হচ্ছে এখানে জমির পরিমাণ কম হবে, জনসংখ্যা বেশি হবে। যে সমস্ত দেশে জনসংখ্যার চাপ বেশি এবং জমির পরিমাণ কম, জনঘনত্বপূর্ণ অঞ্চল, জনঘনত্বপূর্ণ দেশ, সেই অঞ্চলে কি জমির অভাবজনিত কারণে সেখানে কি হয়, নিবিড় পদ্ধতিতে কৃষিকাজ করা হয় এবং এগুলো সাধারণত জীবন ধারণ ভিত্তিক হয়ে থাকে। অর্থাৎ নিজেদের জীবিকা অর্জনের জন্য, জীবিকা নির্বাহের জন্য এই পদ্ধতিতে কৃষিকাজ করা হয়ে থাকে। কোন পদ্ধতিতে? নিবিড় বা প্রগাঢ় কৃষি পদ্ধতিতে। তাহলে দেখো, এই কাকে বলে আমরা সংজ্ঞাটা জেনে গেলাম। এবার দেখো অবস্থান, মানে কোথায় কোথায় এই নিবিড় বা প্রগাঢ় কৃষি পদ্ধতি দেখতে পাওয়া যায়। অবস্থান দেখো, এটা অবস্থান হলো দক্ষিণ, তারপর দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়া। পূর্ব এশিয়ার দেশগুলোতে কি হয়, নিবিড় বা প্রগাঢ় পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। কেন করা হয়? যেহেতু এই সমস্ত অঞ্চল, এই দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ার দেশগুলো জনঘনত্বপূর্ণ দেশ, এখানে জনসংখ্যার চাপ প্রচুর। এই জনসংখ্যার চাপজনিত কারণে এখানে নিবিড় পদ্ধতিতে কৃষিকাজ করা হয়ে থাকে। তার মধ্যে এই দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন্স, তারপরে রয়েছে চীন, জাপান প্রভৃতি দেশগুলো। অর্থাৎ দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে কি জনঘনত্বপূর্ণ অঞ্চল, জনঘনত্বপূর্ণ দেশ হওয়ার জন্য এই সমস্ত অঞ্চলগুলোতে কি নিবিড় পদ্ধতিতে কৃষিকাজ করা হয়ে থাকে। এবার দেখো এর বৈশিষ্ট্যগুলো কি কি। নিবিড় কৃষি পদ্ধতির কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। বৈশিষ্ট্য
দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর যেটা, সেটা কি, যে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশটা কিরকম, তাহলে নিবিড় কৃষি পদ্ধতিতে কি ধরনের প্রাকৃতিক পরিবেশ প্রয়োজন হয়? সাধারণত কি ক্রান্তীয়, মানে কি পৃথিবীর ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের দেশগুলোতে নিবিড় পদ্ধতিতে কৃষিকাজ করা হয়ে থাকে। এটা একটা বৈশিষ্ট্য হলো। দ্বিতীয়ত, সমভূমি অঞ্চল এই নিবিড় কৃষি পদ্ধতির জন্য উপযোগী হয়, অর্থাৎ সমভূমি অঞ্চলে নিবিড় পদ্ধতিতে কৃষিকাজ করলে উৎপাদন ভালো হয়। তাহলে এটা হলো তোমার প্রাকৃতিক পরিবেশগত বৈশিষ্ট্য। তারপরে দেখো এবার রয়েছে কি জমি সংক্রান্ত বৈশিষ্ট্য। এবার 2 নম্বর জমি সংক্রান্ত কিরকম বৈশিষ্ট্য রয়েছে? এই যে নিবিড় পদ্ধতিতে যে কৃষিকাজ করা হয়, এই কৃষিতে যে কৃষি জোতগুলো, জোত মানে যে জমিতে কৃষিকাজ করা হয় সেই জোতের আয়তন তুলনামূলকভাবে কম হয়, ছোট হয়। তাহলে মানে নিবিড় কৃষি পদ্ধতিতে জমি জোতগুলো ছোট আকৃতির হয়ে থাকে। কত আকৃতির? এটা গড়ে 1.5 একর, 1.5 একর, 1.5 একর, 1.5 একর থেকে 2.5 একর পর্যন্ত হয়ে থাকে, এবার যেহেতু এগুলো ক্ষুদ্রাকৃতির জমিজট হয়, এই একটা জমিজটের সঙ্গে আরেকটা জমিজট আল দ্বারা জমির ধরো এটা একটা জমি, ক্ষুদ্রাকৃতির জমিজট, এবার এটা আর একটা জমি, এবার এর পাশাপাশি এই দুটো যে সংযোগ স্থল, এই যেটাকে বলা হয় আল, তো আল দ্বারা এই জমিগুলো, এই ক্ষুদ্রাকৃতির জমিজটগুলো বিচ্ছিন্ন থাকে। তারপরে কি হয়েছে যে মাথা পিছু জমির পরিমাণ কম হয় কিসে? এই নিবিড় কৃষি পদ্ধতিতে। কেন? জনসংখ্যার অত্যাধিক চাপজনিত কারণে। কারণ কি জমির পরিমাণ কম, এবার যত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তত কি হচ্ছে, জমির পরিমাণ কিন্তু বাড়ছে না, জমি যতটা রয়েছে ততটাই আছে। এবার জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তারপরে জমিগুলো বংশ পরম্পরায় ভাগ হয়ে যাচ্ছে, তার ফলে জমিগুলো ক্রমাগত ছোট হয়েই চলেছে। ধরো এখানে 5 জন, একটা পরিবারে 5 জন লোক বসবাস করে, এবার 5 জন যখন এটাকে ভাগ করতে যাবে 5টা ভাগ হয়ে যাবে, 5টা ভাগ যখন হয়ে গেল তখন কি হবে, জমির পরিমাণ কিন্তু বাড়ছে না, জমির পরিমাণ এইটুকু রয়েছে, এবার এই জমিগুলো দেখো আরো ছোট আকৃতি হয়ে গেল, দেখো এইটুকু হয়ে গেল এইভাবে। তো এই যে জনসংখ্যার চাপজনিত কারণে জমির জোতগুলো ক্রমাগত ছোট আকৃতি হয়ে যায়। জমির মালিক, এবার এইখানে নিবিড় কৃষি পদ্ধতি যেখানে কৃষিকাজ করা হয় সেখানে জমির মালিকানা ব্যক্তিভিত্তিক, অর্থাৎ ব্যক্তিগত মালিকানা এখানে থাকে। তাহলে এটা হয়ে গেল জমি দিক থেকে বৈশিষ্ট্য। এবার 3 নম্বর রয়েছে কি শ্রমিক। এবার নিবিড় কৃষি পদ্ধতিতে শ্রমিকের যোগান প্রচুর থাকে। কেন বেশি থাকে? যেহেতু জনসংখ্যা বেশি, জনসংখ্যা বৃদ্ধিজনিত কারণে কি হয়, কৃষি জমিতে কাজ করার জন্য শ্রমিকের প্রয়োজন, শ্রমিক যোগান অনেক বেশি থাকে। তারপরে এই শ্রমিকরা কি হয়, শ্রমিকরা এই যে কৃষি জমিতে কৃষি শ্রমিক যারা রয়েছে সেই কৃষি শ্রমিকরা দক্ষ হয় না, তারা দরিদ্র হয়ে থাকে এবং তারা কি অশিক্ষিত হয়। অশিক্ষিত হওয়ার পরে কৃষিকাজ সম্পর্কে তেমন তাদের ভালো ধারণা থাকে না। তারপরে রয়েছে দেখো এবার এই শ্রমিক গোষ্ঠীগুলো, নিবিড় কৃষি পদ্ধতিতে যে সমস্ত শ্রমিকরা কাজ করে সেই শ্রমিক গোষ্ঠীগুলো কি করে, স্থায়ীভাবে বসবাস করে। তারপরে শ্রমিকের মাথা পিছু আয় কিন্তু কম হয়। মাথা পিছু আয় কম হওয়ার কারণ কি? মাথা পিছু আয় কম হওয়ার কারণ যে যখন জমিগুলো ভাগ হয়ে যাচ্ছে, উৎপাদন বেশি হলেও মানে বেশি লোকের মধ্যে বন্টন হচ্ছে, বেশি লোকের মধ্যে বন্টন হওয়ার ফলে কি হচ্ছে, মাথা পিছু আয় কমে যাচ্ছে। তাহলে শ্রমিকদের কি হবে? তাহলে প্রথমত কি বললাম যে শ্রমিক এখানে যে নিবিড় কৃষি পদ্ধতিতে শ্রমিকের যোগান প্রচুর থাকে, এই শ্রমিকরা দারিদ্রতায় ভোগে এবং তারা কি অশিক্ষিত হয়। তারপরে এই শ্রমিক গোষ্ঠী স্থায়ীভাবে বসবাস করে, শ্রমিকদের মাথা পিছু আয় কিন্তু কম হয়। তারপরে রয়েছে 4 নম্বর উৎপাদন পদ্ধতি।
উৎপাদন পদ্ধতি এবং উৎপাদনের পরিমাণ। উৎপাদনের পরিমাণ। এবার দেখো, এই নিবিড় কৃষি পদ্ধতিতে যে কৃষিকাজ করা হয় সেই উৎপাদন পদ্ধতি হচ্ছে প্রাচীন কৃষি পদ্ধতি। প্রথাগত পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। তারপরে আর এই যে নিবিড় পদ্ধতিতে কৃষিকাজ, এটি বহু মানুষের কি হয়, জীবিকা নির্বাহের উৎস হিসেবে কাজ করে। তাই নিবিড় কৃষি পদ্ধতিকে কি বলা হয়? নিবিড় কৃষি পদ্ধতিকে বলা হয় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। অর্থাৎ এই যে এই পদ্ধতি, নিবিড় পদ্ধতির কৃষিকাজ কি হয়, নিবিড় পদ্ধতির কৃষিকাজে বহু মানুষের জীবিকা নির্বাহের উপায়, রাস্তা এটা। তার জন্য নিবিড় কৃষি পদ্ধতিকে বলা হয় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। অর্থাৎ কৃষক নিজের চাহিদা পূরণের জন্য, নিজের যে খাদ্যের যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণের জন্য কৃষকরা নিবিড় পদ্ধতিতে কৃষিকাজ করে থাকে। তারপরে দেখো, এই নিবিড় পদ্ধতিতে তাহলে প্রথমত কি হলো, যে এটা জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। দ্বিতীয়ত, এই নিবিড় কৃষি পদ্ধতিতে কায়িক শ্রম অর্থাৎ বেশি শ্রমের ব্যবহার বেশি। তারপরে এই কৃষি পদ্ধতি অতি প্রাচীন প্রকৃতির হয়ে থাকে। তারপরে শস্যাবর্তন হলো এই কৃষি পদ্ধতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ শস্যাবর্তন কাকে বলে? ইংরেজিতে বলা হয় ক্রপ রোটেশন। অর্থাৎ একই জমিতে বারবার একই জাতীয় ফসল উৎপাদন না করে পরিবর্তন করে, হয়তো কোনো বছর ভুট্টা চাষ হলো, তারপরে বছর গম চাষ, তারপরে ধান চাষ, এই যে বিভিন্ন একটার পর একটা ক্রমাগত ফসলের পরিবর্তন করে চাষ করাকে বলা হয় ক্রপ রোটেশন বা শস্যাবর্তন। তো শস্যাবর্তন হচ্ছে নিবিড় কৃষি পদ্ধতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এখানে তো এই নিবিড় কৃষির প্রধান ফসল ধান হলেও নিবিড় কৃষিতে আবার অনেক অর্থকরী ফসল চাষ করা হয়ে থাকে। অর্থকরী ফসল বলতে কি বলা হয়, যে চা, কফি, রাবার, পাট, এই সমস্ত ফসলের কৃষিকাজ চাষ করা হয়ে থাকে। তারপরে এছাড়াও পশুপালন, তারপরে মৎস্য আহরণ, তারপরে আর কি রয়েছে, তারপরে বনজ সম্পদ আহরণ, যেমন কি মধু সংগ্রহ করা, কাষ্ঠ সংগ্রহ করা, এগুলো। তারপর বিভিন্ন কায়িক শ্রমের দ্বারা নানা ধরনের কাজকর্ম করে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এবার আর কি রয়েছে, যে বৃষ্টিপাতের উপর নির্ভর করে অথবা জলসেচের সুবিধার উপর ভিত্তি করে নিবিড় কৃষি পদ্ধতি এক ফসলি, দ্বিফসলি বা বহু ফসলি হতে পারে। যেমন কি ধরো, যেখানে কি মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর করে, যেমন কি বৃষ্টির পরিমাণ যথেষ্ট রয়েছে, সেখানে কি হয়, সেখানে এক ফসলি বা দ্বিফসলি বা বহু ফসলি শস্যের চাষ হয়ে থাকে। আবার সেখানে যদি বৃষ্টিপাত ভালো না হয়, সেখানে যদি জলসেচের সুবিধা থাকে, তাহলে কি হবে, এক ফসলি সেখানে দ্বিফসলি বহু ফসলি শস্যের চাষ হতে পারে। তো তাহলে কি হয়, বৃষ্টিপাতের পরিমাণ এবং জলসেচের সুবিধাযুক্ত অঞ্চলে দ্বিফসলি বা বহু ফসলি শস্যের চাষ হয়ে থাকে। তারপর দেখো, এবার সাধারণত এই কৃষিতে উৎপাদনের পরিমাণ বেশি হলেও মাথাপিছু উৎপাদন কিন্তু কম হয়। তার কারণ দেখো, প্রথমত এই যে স্বল্প আকৃতির যে ছোট ক্ষুদ্রাকৃতির যে জমি জোট, সেই জমি জোটগুলোতে হেক্টর প্রতি উৎপাদন কিন্তু ভালো হয়, ভালো হলেও মাথাপিছু উৎপাদন কম হয়। তার কারণ কি, ধরো উৎপাদন প্রচুর পরিমাণে হলো, এবার উৎপাদন কিন্তু জনসংখ্যা আরো বেশি, জনসংখ্যা বেশি বলছে এই যে উৎপাদিত শস্য, সেই উৎপাদিত শস্য কি হচ্ছে, এই প্রচুর পরিমাণ জনসংখ্যার উপর ভাগ হয়ে যাচ্ছে জনসংখ্যার সঙ্গে। তো এই যে জনসংখ্যা বৃদ্ধিজনিত কারণে মাথাপিছু উৎপাদন কিন্তু কমে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে এবার এই উৎপাদন পদ্ধতি এবং উৎপাদনের পরিমাণ। তারপরে দেখো 5 নম্বর রয়েছে ফসল। এবার নিবিড় কৃষি পদ্ধতিতে প্রথমত কি হয়, নিবিড় কৃষি পদ্ধতিতে ধান চাষ করা হয়, তবে কোথাও কোথাও গম চাষ, গম, বার্লি, তারপরে শাকসবজিরও চাষ হয়ে থাকে। যেমন কি উত্তর পশ্চিম ইউরোপের কথা বলেছিলাম, যে উত্তর পশ্চিম ইউরোপে নিবিড় কৃষি পদ্ধতিতে কিন্তু গম চাষও করা হয়ে থাকে। এখানে কৃষিকাজের সঙ্গে সঙ্গে
কি করা হয়? পশুপালন করা হয়, মৎস্য চাষ করা হয়, বনজ সম্পদ আহরণ করা হয়। এগুলো কাজের মাধ্যমে তাদের কি হয়? খাদ্যের যোগান বৃদ্ধি করতে সাহায্য করে। তারপরে দেখো, তাহলে এটা হচ্ছে তোমার ব্যাপক নিবিড় বা প্রগাঢ় কৃষি। এবার যেটা আলোচনা করব সেটা হলো ব্যাপক কৃষি বা বাণিজ্যিক কৃষি। তাহলে দেখো, ব্যাপক কৃষি বা বাণিজ্যিক কৃষি কাকে বলে? যে সমস্ত দেশে জনসংখ্যার পরিমাণ কম এবং জমির পরিমাণ বেশি, সেখানে উন্নত কৃষি যন্ত্রপাতি এবং জনশক্তির ব্যাপক প্রয়োগের মাধ্যমে ফসল উৎপাদন করা হয়। তাহলে কি বলে? যে সমস্ত অঞ্চল বা দেশগুলোতে জনসংখ্যার পরিমাণ কম এবং জমির পরিমাণ বেশি, সেই সমস্ত দেশে কি করা হচ্ছে? সেই সমস্ত দেশে উন্নত কৃষি যন্ত্রপাতি এবং প্রচুর জনশক্তি প্রয়োগের মাধ্যমে ফসল উৎপাদন করা হয়। তাকে বলা হয় ব্যাপক কৃষি। এবার ব্যাপক কৃষি, এই ব্যাপক কৃষিকে আবার যান্ত্রিক কৃষিও বলা হয়। যান্ত্রিক কৃষি। এবার যান্ত্রিক কৃষি কেন বলা হয়? যান্ত্রিক কৃষি বলার কারণ হলো ব্যাপক কৃষি পদ্ধতিতে প্রচুর এই উন্নত প্রযুক্তির কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এই উন্নত প্রযুক্তির কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয় বলে তাহলে কি ব্যাপক কৃষি পদ্ধতিতে উন্নত কৃষি যন্ত্রপাতির মাধ্যমে কৃষিকাজ করা হয়ে থাকে, তার জন্য যান্ত্রিক কৃষি বলা হয়। এই ব্যাপক কৃষিকে আবার ব্যাপক কৃষির আরেক নাম হচ্ছে বাণিজ্যিক কৃষি। তো বাণিজ্যিক কৃষি কেন নাম করা হলো? ব্যাপক কৃষিতে যে ফসল উৎপাদিত হয় সেই ফসলের বেশিরভাগ অংশই কিন্তু বাজারে বিক্রির জন্য উৎপাদন করা হয়, তার জন্য ব্যাপক কৃষিকে বাণিজ্যিক কৃষিও বলা হয়ে থাকে। এবার দেখো অবস্থান। এই ব্যাপক কৃষি কোথায় কোথায় পাওয়া হয়? অবস্থান হলো যে মধ্য অক্ষাংশের বিশাল আয়তন এবং কম ঘনত্বযুক্ত দেশসমূহতে এই কি হয়? ব্যাপক কৃষি পদ্ধতি অবলম্বন করা হয়। যেমন ধরো উত্তর আমেরিকা, তারপর রয়েছে দক্ষিণ আমেরিকা, তারপর রয়েছে এশিয়া, তারপর রয়েছে ওশিয়ানিয়া। এবার দেখো, তাহলে কি এখানে বললাম? দেখো যে এই অবস্থান মধ্য অক্ষাংশের দেশগুলোতে, যেখানে কি হয়? কম জনঘনত্বপূর্ণ দেশ, সেই সমস্ত দেশগুলোতে এই ব্যাপক কৃষি পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এবার উত্তর আমেরিকার মধ্যে রয়েছে কি? আমেরিকা যুক্তরাষ্ট্র, আর রয়েছে কি? কানাডা। এবার দেখো এই দক্ষিণ আমেরিকার দেশগুলি হলো দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, তারপর কি রয়েছে? পেরু, আর একটা হলো কি? উরুগুয়ে। এবার দেখো এশিয়া রয়েছে কাজাকস্তান, কাজাকস্তান এবং উজবেকিস্তান। তারপর রয়েছে ওশিয়ানিয়ার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এবং রাশিয়ার কিছু অংশে কি হয়? ব্যাপক কৃষি পদ্ধতি অবলম্বন করা হয়েছে। তাহলে এর অবস্থান কি? মধ্য অক্ষাংশে কি হয়? কম জনঘনত্বপূর্ণ দেশগুলিতে ব্যাপক কৃষি পদ্ধতি অনুসরণ করা হয়। যেটা বললাম কি? উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা, দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, পেরু, উরুগুয়ে, এশিয়ার
কাজাখস্তান এবং উজবেকিস্তান, আর ওসিয়ানিয়ার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তাহলে আমরা এই অবস্থান সম্পর্কে জানতে পারলাম। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৈশিষ্ট্য। এই ব্যাপক কৃষির বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য তো দেখো, এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমত রয়েছে প্রাকৃতিক পরিবেশ। 1 নম্বর প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশগুলোর মধ্যে কি কি? দেখো, প্রথমত এই যে মধ্য অক্ষাংশে যে জলবায়ু, পৃথিবীর যে মধ্য অক্ষাংশে যে সমস্ত দেশগুলো অবস্থান করছে সেই সমস্ত দেশগুলোর জলবায়ু ব্যাপক কৃষির পক্ষে উপযোগী। তারপরে সমভূমি এবং বিস্তীর্ণ ঢেউ খেলানো মৃদু তরঙ্গায়িত ভূমিভাগ এই ব্যাপক কৃষি পদ্ধতির উপযোগী। আবার তৃণভূমি এবং উর্বর চারণজ মৃত্তিকা এই ব্যাপক কৃষির সহায়ক। তাই এই প্রাকৃতিক অনুকূল পরিবেশ থাকার কারণে এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক পদ্ধতিতে কৃষিকাজ করা হয়ে থাকে। তারপরে রয়েছে 2 নম্বর কি? 2 নম্বর হলো 2 নম্বর যেটা হচ্ছে তোমার জমি। তাহলে এই ব্যাপক কৃষি পদ্ধতিতে যে সমস্ত জমিগুলোতে ব্যাপক কৃষি পদ্ধতি অনুসরণ করা হয় সেখানে জমিজটগুলো বৃহৎ আকার হয়, এর আয়তন খুব বেশি হয়। এগুলো 350 হেক্টর থেকে 350 হেক্টর থেকে কত 800 হেক্টর পর্যন্ত হয়ে থাকে। 800 হেক্টর পর্যন্ত, অর্থাৎ এর নিবিড় কৃষির তুলনায় এগুলো প্রচুর পরিমাণে বেশি হয়। তারপর কি দেখো, এবার দেখো এই উত্তর আমেরিকার যে গম বলয় রয়েছে, উত্তর আমেরিকার গম বলয়, সেই বলয় আবার কোথাও কোথাও কিছু কিছু কৃষিজোটগুলো অনেক বড় আকৃতি হয়ে যায়। কোথাও কোথাও 16,000 হেক্টর 16,000 হেক্টর পর্যন্ত হয়ে থাকে। কোনো অঞ্চল মানে এই উত্তর আমেরিকার গম বলয়ের যে কৃষি জমিগুলো রয়েছে কিছু কিছু কৃষিজোটগুলো 16,000 হেক্টর পর্যন্ত হয়ে থাকে। তারপরে দেখো, এবার জমির দাম। এখানে জমির দাম কি হয়? জমির দাম কম। জমির দাম কম বলে জমি জটগুলো বৃহৎ আকার হয়ে থাকে। আর এখানে জমির মালিকানা হলো ব্যক্তিগত ভিত্তিক। তারপর রয়েছে শ্রমিক। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কি? শ্রমিক। নিবিড় কৃষিতে ব্যাপক কৃষি পদ্ধতিতে যেখানে কৃষিকাজ করা হয় সেখানে শ্রমিকের যোগান কম থাকে। তার কারণ কি? জনসংখ্যার চাপ কম। জনসংখ্যার চাপ কম হওয়ার পরে শ্রমিকের যোগান কম। কিন্তু শ্রমিকরা কি হয়? দক্ষ হয় এবং উন্নত কৃষি প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি ব্যবহারে তারা কি হয়? পটু হয়। তারপরে রয়েছে যে শ্রমিকরা এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করে, এটাও কি হচ্ছে? ব্যক্তিগত মালিকানা ভিত্তিক। শ্রমিকদের মাথাপিছু উৎপাদন কিন্তু বেশি হয়। তাহলে শ্রমিক গোষ্ঠী, নিবিড় কৃষি পদ্ধতি যে সমস্ত শ্রমিক গোষ্ঠী কাজকর্ম করে সেই সমস্ত শ্রমিক গোষ্ঠীগুলো কি হয়? সেই সমস্ত শ্রমিক গোষ্ঠী স্থায়ীভাবে বসবাস করে। আর এখানকার এই শ্রমিকদের মাথাপিছু উৎপাদন বেশি। মাথাপিছু উৎপাদন কেন বেশি সেটা আমি বলে দিই। যেহেতু জনসংখ্যা কম এবং জমির পরিমাণ বেশি, তারপরে প্রচুর যে শস্য উৎপাদন হচ্ছে সেটা কম জনসংখ্যার মধ্যে ভাগ হচ্ছে। এই কম জনসংখ্যার মধ্যে ভাগ হওয়ার ফলে মাথাপিছু উৎপাদন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তারপরে দেখো উৎপাদন পদ্ধতি। তারপর কি রয়েছে? 4 নম্বর পয়েন্ট, উৎপাদন পদ্ধতি। এবার দেখো, ব্যাপক কৃষি পদ্ধতি অবলম্বন করা হয় সেখানে কি হয়? উন্নত যন্ত্রপাতির ব্যবহার হয়। এটা অর্থাৎ এই কৃষি পদ্ধতিটা হচ্ছে আধুনিক কৃষি পদ্ধতি। এখানে ভারী ভারী যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, হারভেস্টার, পাওয়ার টিলার এই সমস্ত ব্যবহার করা হয়। এই ভারী ভারী যন্ত্রপাতিগুলো এক একটা যন্ত্রশক্তি 50 থেকে 100 শ্রমিকের কাজ করে থাকে। এবং যেহেতু এই নিবিড় কৃষি পদ্ধতির জমিজটগুলো বৃহৎ আকার হয়, তার জন্য এই বড় বড় ভারী ভারী যন্ত্রপাতিগুলো ব্যবহার করার সুযোগ সুবিধা রয়েছে। তারপরে এখানে প্রচুর মূলধন ব্যাপক কৃষিতে প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ করা হয়।
বিনিয়োগ করা হয় এবং এবং কৃষকের কৃষি শ্রমিকের মাথা পিছু উৎপাদন বেশি, তাই কি হয় মজুরিও বেশি হয়। আবার হেক্টর প্রতি উৎপাদন কিন্তু অপেক্ষাকৃত কম হয়। হেক্টর প্রতি উৎপাদন কম হওয়া সত্ত্বেও মাথা পিছু উৎপাদন বেশি, কেন? যেহেতু জনসংখ্যা কম, তাই জনসংখ্যা কমজনিত কারণে। এবার ব্যাপক কৃষি পদ্ধতি প্রধানত একটি মাত্র, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যাপক কৃষি পদ্ধতি প্রধানত একটি মাত্র বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, একটি মাত্র কৃষি ফসল উৎপাদনের উপর বেশি গুরুত্ব দিয়ে থাকে। ধরো ব্যাপক কৃষি পদ্ধতিতে একটা ফসল কি হয় উৎপাদনের জন্য, একটা ফসল উৎপাদন ও বিক্রির জন্য একটা ফসলের উপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। যেমন ধরো এই যে গম, উত্তর আমেরিকার যে গম বলয় রয়েছে, সেই গম উত্তর আমেরিকা কিসের উপর, মানে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা গম চাষের উপর গুরুত্ব আরোপ করেছে। তারপরে ইন্দোনেশিয়া রাবার চাষের উপর গুরুত্ব আরোপ করেছে। এগুলো হচ্ছে তোমার কি, মানে এই ব্যাপক কৃষি পদ্ধতিতে কৃষি পদ্ধতিতে একটি ফসলের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং যেটা বাণিজ্যিক উদ্দেশ্যে করা হয় বিদেশে রপ্তানির জন্য। তারপরে দেখো ফসল, 5 নম্বর হলো ফসল। তাহলে এই যে ব্যাপক কৃষির প্রধান ফসল কিন্তু গম। গম ছাড়াও বার্লি, ওট, মানে এই গম প্রধান ফসল। গম ছাড়া কি কি? বার্লি, তারপরে ওট, তারপরে কি রাই, তারপরে কি তৈলবীজ, তারপরে তারপরে কি সয়াবিন প্রভৃতি চাষ করা হয়। এবং এখানে বাণিজ্যিকভাবে কৃষি কি হয়, বাণিজ্যিকভাবে পশুপালন করা হয়। তারপরে দেখো এছাড়া এই যে তোমার এখানে কি বললাম যে গমটা হচ্ছে প্রধান ফসল, গম ছাড়া বার্লি, ওট, রাই, তৈলবীজ, সয়াবিন প্রভৃতি চাষ করা হয়। এছাড়াও কোথাও ফল এবং ফুলের চাষ হয় এবং বাণিজ্যিকভাবে কি হয়, বাণিজ্যিকভাবে চাষ হয়, বাণিজ্যিকভাবে পশুপালন করা হয়ে থাকে। তারপরে দেখো বাজার, 5 নম্বর ফসলের পরে দেখো এবার 6 নম্বরে আমি চলে এলাম। এখানে দেখো বাজার। ব্যাপক কৃষি পদ্ধতি কিন্তু আন্তর্জাতিক বাজারের চাহিদার উপর নির্ভরশীল। ব্যাপক কৃষি কি আন্তর্জাতিক বাজারে চাহিদার উপর নির্ভরশীল, কারণ চাহিদা যদি না থাকে তাহলে কি হবে, ব্যাপক কৃষি পদ্ধতি উৎপাদন করবে না, মানুষ উৎপাদন করতে আগ্রহী হবে না। তার জন্য আন্তর্জাতিক বাজারে যে শস্যের চাহিদা থাকবে সেই শস্য মানুষ ব্যাপক কৃষি পদ্ধতি অবলম্বন করে চাষ করবে, তার জন্য চাহিদার উপর নির্ভরশীল। আবার যদি রপ্তানি বাণিজ্য হ্রাস পায় তাহলে কি হবে, উদ্বৃত্ত উৎপাদন, যে নিজের চাহিদা পূরণ করার যে উৎপাদনটা থেকে যায় সেই উৎপাদন সেটাকে উদ্বৃত্ত বলা হয়। এবং এই উদ্বৃত্ত উৎপাদন কি হবে, বাজারে বিক্রি করা সম্ভব না হলে কি হবে, সেখানে ক্ষয়ক্ষতি হবে, অর্থাৎ চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। তারপরে কি রয়েছে 7 নম্বর পরিবহন। ব্যাপক কৃষি পদ্ধতিতে উৎপাদিত শস্য দেশের অভ্যন্তরে রেল এবং সড়ক পথে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সমুদ্র পথে পণ্য পরিবহন করা হয়ে থাকে। তারপরে রয়েছে সমস্যা, 8 নম্বরে সমস্যা। এবার কি কি সমস্যা হতে পারে, তাহলে দেখো আন্তর্জাতিক বাণিজ্যে কৃষি পণ্যের দাম ওঠানামা করে। এই দাম ওঠানামা জনিত কারণে কি হয়, উদ্বৃত্ত ফসল কখন দাম কমে যায়, আর এই দাম কমে গেলে কৃষকরা কি হয়, তাদের ন্যায্য মূল্য পায় না, তখন কি হয়, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এগুলোই হলো তোমার কি ব্যাপক কৃষি বৈশিষ্ট্য। তাহলে বোঝা গেল যে নিবিড় কৃষি কি আর ব্যাপক কৃষি। এবার দেখো এই দুটোর মধ্যে পার্থক্য আলোচনা করবো। তাহলে দেখো এটা হলো নিবিড় কৃষি, এটি হলো ব্যাপক কৃষি। পার্থক্যের বিষয় হচ্ছে প্রাচীনত্ব। নিবিড় কৃষি পদ্ধতি অতি প্রাচীন প্রকৃতির
আর এই ব্যাপক কৃষি পদ্ধতি, ব্যাপক কৃষি হচ্ছে আধুনিক কৃষি। তারপরে কি রয়েছে, তারপরে বন্টন, 2 নম্বর হলো বন্টন। ব্যাপক কৃষি নিবিড় কৃষি পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ, তারপরে তোমার নীল নদ অববাহিকা, ইজিপ্টের নীল নদ অববাহিকা এবং উত্তর পশ্চিম ইউরোপে কি রয়েছে, এই নিবিড় কৃষি পদ্ধতি অবলম্বন করা হয়। তারপরে ব্যাপক কৃষি পদ্ধতি তথা মধ্য অক্ষাংশে কম ঘনত্বযুক্ত দেশসমূহ যেমন উত্তর আমেরিকার কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকার পেরু, আর্জেন্টিনা, উরুগুয়ে, তারপরে ওশিয়ানিয়া মহাদেশের নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, তারপরে এশিয়ার উজবেকিস্তান, কাজাখস্তান, এই সমস্ত অঞ্চলে ব্যাপক কৃষি পদ্ধতি অবলম্বন করা হয়েছে। তারপর কি রয়েছে, জমি জোত এর আয়তন, 3 নম্বর জমি জোত। তাহলে নিবিড় কৃষি পদ্ধতিতে যেখানে চাষ করা হয় সেখানকার জমি জোতগুলো ক্ষুদ্র আকৃতির হয়, আর ব্যাপক কৃষি পদ্ধতির জমি জোতগুলো বৃহৎ আকৃতির হয়ে থাকে। তারপরে কি রয়েছে, কৃষি পদ্ধতি, 4 নম্বর কৃষি পদ্ধতি। কৃষি পদ্ধতি, নিবিড় কৃষি পদ্ধতি হচ্ছে আধুনিক অর্থাৎ যন্ত্রের ব্যবহার, নিবিড় কৃষি পদ্ধতি হলো প্রাচীন অর্থাৎ যন্ত্রের ব্যবহার কম, আর ব্যাপক কৃষি পদ্ধতি কি হচ্ছে, এটা হচ্ছে আধুনিক অর্থাৎ এখানে কৃষি যন্ত্রপাতির ব্যবহার বেশি। তারপর 5 নম্বর কি রয়েছে, 5 নম্বর হলো বাণিজ্য। এবার এই নিবিড় কৃষি পদ্ধতিতে উৎপাদিত শস্য উদ্বৃত্ত কম হয়, আর উদ্বৃত্ত কম হয় আন্তর্জাতিক বাণিজ্যে এর গুরুত্ব কম। ব্যাপক কৃষি পদ্ধতিতে উৎপাদিত শস্যের উদ্বৃত্ত বেশি, আর এই উদ্বৃত্ত বেশি হয় আন্তর্জাতিক বাণিজ্যে এটা বিশেষভাবে, ব্যাপক কৃষি বিশেষভাবে উল্লেখযোগ্য। তারপরে কি রয়েছে, 5 নম্বর, তারপরে 6 নম্বর যেটা হচ্ছে সেটা হলো ফলন। তারপর 6 নম্বর হচ্ছে ফলন। ফলনটা কি, যে নিবিড় কৃষি পদ্ধতিতে স্বল্প জমিতে হেক্টর প্রতি উৎপাদন বেশি, কিন্তু মাথা পিছু উৎপাদন কম, কারণ জনসংখ্যার চাপ বেশি। এবার ব্যাপক কৃষিতে কি হয়, হেক্টর প্রতি উৎপাদন অপেক্ষাকৃত কম, কিন্তু জনসংখ্যা কম হওয়ায় মাথা পিছু উৎপাদন বেশি। তারপরে রয়েছে কি, কৃষিজ ফসল, 7 নম্বর কৃষিজ ফসল। নিবিড় কৃষি পদ্ধতি সাধারণত কি হয়, এক ফসলি, দ্বিফসলি বা বহুফসলি হতে পারে। আর এখানকার উৎপাদিত প্রধান ফসল হচ্ছে ধান ছাড়াও জোয়ার, মিলেট, তৈলবীজ, আখ, ভুট্টা প্রভৃতি চাষ করা হয়ে থাকে। আর ব্যাপক কৃষি পদ্ধতি হলো এক ফসলি। এই কৃষির প্রধান ফসল হলো গম, এছাড়া বার্লি, ওট, রাই, তৈলবীজ, সয়াবিন প্রভৃতি চাষ করা হয়ে থাকে। তাহলে এগুলোই প্রধান পার্থক্য রয়েছে। তাহলে দেখো, আজকে যেটা আমি আলোচনা করলাম সেটা কি, জমির পরিমাণ ও জনসংখ্যার তারতম্য অনুসারে কৃষির শ্রেণীভাগ, দুটো ভাগ করলাম, একটা নিবিড় বা প্রগাঢ় কৃষি আর একটা ব্যাপক কৃষি বা বাণিজ্যিক কৃষি। এবার এই দুটো মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে, ওর অবস্থান সবই আলোচনা করলাম। এবার এবং এই দুটোর মধ্যে কি পার্থক্য সেগুলো আলোচনা করলাম। এবার যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এটা ঈদের আগে এটা তোমাদের লাস্ট ক্লাস। তো সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে ঈদ পালন করো, এই আশা রেখেই আমি আজকে ক্লাসটা শেষ করলাম। তোমরা সবাই, আবার বলছি, তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।